দর্শক লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান হোসেন। দর্শক নিশ্চয়ই জানেন যে গত বছর 29 আগস্ট ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য গঠিত হয়েছিল সার্চ কমিটি। সেই সার্চ কমিটির শেষ বৈঠকটা ছিল গতকাল। 24টি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি তারা প্রস্তাব করেছে সেই বৈঠকে। আমরা সেই কমিটির কার্যকারিতা কি ছিল এবং তারা কতটুকু আসলে সংস্কার করতে পেরেছে এই ক্রীড়াঙ্গনকে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন সেই কমিটির একজন সদস্য এবং পাশাপাশি আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকে। ধন্যবাদ সোহেব। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। কায়সার ভাই, আপনার দৃষ্টিতে, আপনি একজন সার্চ কমিটির সদস্য ছিলেন, আপনার দৃষ্টিতে আপনারা কতটুকু সফল হতে পেরেছেন এবং আপনাদের সীমাবদ্ধতাগুলো কি ছিল? ধন্যবাদ সোহেব। আমরা কতটুকু সফল হতে পেরেছি, আমি মনে করি যে কমিটিগুলো গঠন হয়েছে সেই কমিটিগুলোর বাকি কার্যকারিতার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে এখন পর্যন্ত যদি আপনি বলতে বলেন যে দেখবেন যে আমরা যে কমিটির অ্যাডহক কমিটি যেগুলো গঠন করে দিচ্ছি তার মধ্যে আপনি দেখবেন যে 2-3টি ছোট্ট কিছু ব্যত্যয় ছাড়া বাদ বাকি তেমন বড় কোনো ধরনের জটিলতা এখানে এসেছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা 55টা ফেডারেশন, 54টা ফেডারেশনের মতো 53 ফেডারেশন এবং ক্রিকেট ফুটবল বাদ দিয়ে আপনি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন সব মিলিয়ে যে বিশাল এতটা 53টা ফেডারেশন রয়েছে, সেখানে যদি আপনি 20 জন করে দল মানে সদস্য যদি ঠিক করেন তাহলে দেখবেন যে 1000 মানুষকে আমাদেরকে খুঁজতে হয়েছে। সো এটা এবং হয়তো 1000 মানুষকে খুঁজতে হয়েছে, এটা খুব সহজভাবে আমি বলতে পারছি, কিন্তু যখন আপনি 1000টা বায়োডাটা চেক করবেন এবং সেই চেক করার সময় যে বর্তমান সরকার যে আমাদেরকে এই অ্যাডহক কমিটি করার জন্য যে কিছু নীতিমালা পলিসি সেট করে দিয়েছেন, সেই পলিসি অনুযায়ী যদি আপনি চিন্তা করতে চান এবং এক একটা বায়োডাটা খুঁজে এবং সেইভাবে তাদেরকে যদি আপনি লোক নির্ধারণ করেন তাহলে দেখবেন যে ইটস এ হিউজ ওয়ার্ক। এ কারণে অনেকে হয়তো বলছেন যে ফেডারেশনগুলোর আপনার কমিটিগুলো দিতে এতদিন সময় লেগেছে কেন। আমরা প্রত্যেকটা বায়োডাটা ঠিকমতো স্ক্রুটিনি করেছি যাতে এইটার পরবর্তীতে আমরা যেন ঠিকমতো জবাবটা দিতে পারি। তারপরেও হয়তো দেখবেন যে আপনি অনেক এত হিউজ ওয়ার্ক, এখানে কিছুটা ভুলভ্রান্তি হয়তো হতে পারে, একটা নাম দুবার চলে আসতে পারে, যেহেতু আমাদের এখানে আপনার প্রুফ রিডিং করার মতো তেমন কোনো কিছু নেই। তো সব কিছু মিলে আমরা আমাদের কাজটুকু সরকার আমাদেরকে যেভাবে দিয়েছিল সেটা আমরা মানে আমাদের পুরোপুরি নীতি নৈতিকতা মেনে করেছি এবং এর মধ্যে আপনার প্রচুর তদবির এসেছে, অনেক ধরনের চাপ এসেছে বলার মতো না। সেই চাপগুলো হয়তো পরবর্তীতে কোনো এক সময় লেখা যাবে, আমার ডায়েরিতে আমি লিখব, কিন্তু আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার না করে সরকার আমাদেরকে যে পলিসিগুলো তৈরি করে দিয়েছিলেন সেই পলিসি অনুযায়ী আমরা দায়িত্বগুলো পালন করেছি। এবং একটু জানিয়ে রাখি, আমাদের যে 5 জনের যে কমিটি ছিল, এই 5 জনের কমিটির মধ্যে আমাদের দুর্দান্ত একটা সিনক্রোনাইজ ছিল। আমরা একসাথে আলোচনায় যখন বসেছিলাম প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। আমি একটা নাম প্রস্তাব করেছি, সেই প্রস্তাবটা কেন করেছি সেটা আমাকে লজিক দাঁড় করাতে হয়েছে। পাশের থেকে আরেকজন তখন তার সেই অ্যান্টি লজিক যখন দাঁড় করিয়েছেন, তো সেটার পক্ষে যদি আরও 2-1 জনের সমর্থন থাকে তখন সেখানে আবার ভোটাভুটি হয়েছে। সো এখানে কোনো কিছু ভাবার কোনো কারণ নেই যে কেউ একজন কারো পছন্দের কোনো লোককে এখানে বসিয়ে দিয়েছেন বা বসিয়ে দিতে পেরেছেন, সেটা করার কোনো সুযোগই ছিল না। এবং প্রত্যেকটা মিটিংয়ের আমরা নিজেদের মিনিটস রেখেছি, আমরা আমাদের ছবি রেখেছি সেরকমভাবে। অনেক মিটিংয়ে অনেকে 5 জন আসতে পারেননি, কিন্তু সেখানে তখন তাকে আমরা জুমে কানেক্ট করেছি। আপনারা কতগুলো বৈঠক করেছেন সোফার এখনো পর্যন্ত? আমাদের যখন এই কমিটিটা তৈরি হয়েছিল তখন এনএসসি আমাদেরকে মিনি কনফারেন্স রুম যেটা ছিল এনএসসিতে, সেখানে আমাদেরকে একটা অফিসের মতো করে ব্যবস্থা করে দিয়েছিলেন। তো আমরা সেখানে কয়েকটা মিটিং করেছি, কিন্তু কয়েকটা মিটিং করার পর সেখানে আমরা কিছু জটিলতার মধ্যে পড়েছিলাম। জটিলতা হলো যে এনএসসিতে ঢুকতে গেলেই আপনি লিফটের গোড়ায় দেখবেন সেখানে আপনার 50 জনের মতো এসে আপনার তদবির করতে শুরু করেছেন। আমরা যখন কাজ শুরু করেছি সেখানে আপনি 1-2 জন করে ঢুকে যাচ্ছেন, আবার যখন নামছি সেখানেও এক ধরনের আপনার ভিড় রয়েছে। সো এই জায়গাটুকুতে আমরা একটু এড়াতে চেয়েছি যে আমরা কাজটা একটু সুন্দর মতো করে এবং পরিচ্ছন্ন কায়দায় করার জন্য চেয়েছিলাম। বাট তার মানে এটা না যে যারা এসেছেন তদবির করতে বা যারা ধরেন আপনার তাদের নামটা এখানে ইন্ট্রোডিউস করতে এসেছেন তাদের সবাইকে আমরা উপেক্ষা করেছি, তা কিন্তু মোটেও না। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছিলাম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যদি তাদের কোনো মন্তব্য থাকে বা তাদের যদি কোনো প্রস্তাবিত কমিটি থাকে, সেই প্রস্তাবিত কমিটিটা তারা সেখানে দিয়েছেন এবং সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করেছি।
করেছি। আরেকটু জানিয়ে রাখি শোয়েব, সেটা হলো যে আমরা 55টা ফেডারেশনের সাথে কিন্তু মিটিং করেছি, প্রত্যেকটা ফেডারেশনের সাথে মিটিং করেছি। এমন অনেক ফেডারেশন আছে যে ফেডারেশনগুলোর নাম শুনলে হয়তো আপনি নাম শুনে থাকেন, কিন্তু খেলাটা কি সেটা কিন্তু অনেকে জানবে না। তারপর আমরা তাদের সাথে মিটিংটা করেছি, বিকজ তারা স্টেক হোল্ডার, আমরা তাদের মতামতটা জানতে চেয়েছি এবং সেই প্রত্যেকটা মিটিংয়ের ভিডিও কিন্তু আমরা করে রেখেছি। সো এবং রেকর্ডও আমাদের কাছে রয়েছে। সো কে কি বলেছেন, কোথায় কে মানে কার বিরুদ্ধে কথা বলেছেন, সেগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা কোনো মতেই যেন মনে না হয় যে আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপর সিদ্ধান্তগুলো নিয়েছি। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট আমরা যেটা রেখেছিলাম, যে সরকার আমাদেরকে যে 4টি নীতিমালা বেঁধে দিয়েছিল, সেই 4টি নীতিমালার মধ্যে কোনো ধরনের কোনো ব্যত্যয় যাতে না ঘটে, এটি হলো একটি দিক। কারণটা হলো যে আমাদের সিদ্ধান্তকে সরকারও কিন্তু ওন করবে। সো এই কারণে তারা যে নীতিমালা দিয়েছিলেন সেই নীতিমালাটা যাতে আমরা রাখতে পারি। বাট বিষয়টা হলো যে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যে প্রস্তাবিত কমিটি দিয়েছি সেই প্রস্তাবিত কমিটিটা চূড়ান্ত কিন্তু না, সেটা মন্ত্রণালয়ের কাছে গিয়েছে, এনএসসির কাছে গিয়েছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে সেখানে যদি 2-1টা বদল করতে চেয়েছিলেন, তো সেই বদলের বিষয়টা কিন্তু আমরা একটা সুন্দর ব্যাখ্যার মধ্যে দাঁড় করতে চেয়েছিলাম, যে আপনারা যদি বদলই করেন এখানে, তাহলে কেন বদল করছেন সেটার জন্য একটা সমন্বয় কমিটি একটা করতে হবে বা আমাদেরকে একটা জানাতে হবে। নইলে দেখা যাবে যে আমি প্রেসিডেন্ট হিসাবে অথবা সেক্রেটারি হিসাবে একজন লোককে অনেক কষ্ট করে রাজি করালাম, উনি এখানে আসলেন স্পন্সর করতে, প্রজ্ঞাপন যখন হলো ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে তার নাম নেই। সো তাদের সাথে এই ঘটনাগুলো কায়সার ভাই ঘটেছে আমরা যতটুকু জানি, যেমন অ্যাথলেটিক্স ফেডারেশনের কথাই যদি ধরি, বা আরো কয়েকটা ফেডারেশনের খবর আমাদের কাছে আছে, এবং আমরা যতটুকু জেনেছি যে সেটা আপনাদের সাথে কোনো ধরনের কনসাল্ট না করেই ক্রীড়া পরিষদ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই ক্রীড়া পরিষদই আপনাদের মানে গঠনের পেছনে তারাই মূল ক্রীড়নক ছিল, সেখানটা থেকে আবার তারাই নিজেদের মতো করে কাজ করেছে আপনাদের সাথে কোনো ধরনের কথা না বলে। এই ধরনের দ্বিচারিতা কেন হয়েছে? না দেখুন, অভিভাবক সংস্থা হিসেবে তাদের কিছু মতামত থাকতেই পারে এবং সেটা আমরা অবশ্যই মেনে নিব যদি লজিকটা ঠিক থাকে, কিন্তু সেটা তো আমাদেরকে আগে একটু জানাতে হবে। নইলে তো আমাদের কাজটুকু শুধুমাত্র কেরানির মতো হয়ে যাচ্ছে, যে আমি একটা তালিকা দিলাম, আপনি আরেকটা সেই তালিকা কেটে আরেকটা তালিকা তৈরি করে পাঠিয়ে দিলেন, তাহলে তো আমার এখানে কোনো মূল্য ভূমিকাটা থাকলো না। সো আমরা এই মর্যাদাটা চেয়েছি বলেই কিন্তু আমরা সেটা বলেছিলাম, যে আপনারা অভিভাবক সংস্থা, আপনারা যদি মনে করেন যে আমি যে নামটা দিয়েছি সেই নামের মধ্যে সমস্যাটা রয়েছে বা সেই নামটা নীতিমালার সাথে যাচ্ছে না, তাহলে আমার সাথে লজিকে আসতে হবে, কথাটা বলতে হবে, এবং আপনি যে নামটা দিচ্ছেন সেটাও আসলে ঠিক কিনা সেটাও জানাতে হবে। কিন্তু আপনি না জানিয়ে যদি এখানে ইন্ট্রোডিউস করে দেন নামটা, তাহলে তো আমাদের মূল্যায়নটা ঠিক মতো হলো না। আমরা জাস্ট এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলাম। শুরুর দিকে তারা সেই সমস্যাটা ছিল, মাঝখানেও কিছু সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা যে পুরোপুরি দূর হয়েছে আমি বলবো না, কারণ আপনি জানেন যে আর্চারি ফেডারেশন নিয়ে এই ধরনের একটা জটিলতার মধ্যে আমরা পড়েছিলাম। ভাগ্য ভালো যে আপনার ক্রীড়া উপদেষ্টা তিনি এটা পুরোটা মানে তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান করেছেন এবং তাকে না জানিয়ে অনেক সিদ্ধান্ত কিন্তু আপনার এনএসসি নিয়েছিল বলেই কিন্তু এই ধরনের জটিলতাগুলো তৈরি হয়েছিল। কিন্তু তিনি যখনই জানতে পেরেছেন তখন আমাদের সাথে কথাবার্তা বলে এবং আমাদেরকে মেসেজ করে নিজের টেলিফোনে কথাবার্তা বলে তিনি সেই সমস্যার সমাধান করেছেন। সো কাজের ক্ষেত্রে তার ভূমিকাটা আমরা মানে অবশ্যই প্রশংসনীয়, কোনো সন্দেহ নেই, তার কাছ থেকে আমরা সব ধরনের সহায়তা পেয়েছি। কিন্তু প্রবলেমটা হলো যে আপনি এনএসসির কাছ থেকে আমরা শুরুতে যে সমস্যা মানে আপনার সহযোগিতা পেয়েছিলাম, শেষের দিকে সেই সহযোগিতাগুলো পাইনি বলেই আমি একটা জিনিস যোগ করি এখানে শোয়েব, সেটি হলো যে আপনি দেখবেন যে সার্চ কমিটি যেটা গঠন করা হয়েছিল গত বছর আগস্টে এবং সেপ্টেম্বর থেকে সেটার কাজ মোটামুটি শুরু হয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে যে আপনার গঠনতন্ত্র আপনার এই তৈরি করার বা গঠনতন্ত্র নিয়ে নতুনভাবে গঠনতন্ত্র তৈরি করার জন্য যে পরামর্শক থাকবে সেটাই আমরা তৈরি করে দিব। সেখানে কিন্তু আপনার অ্যাডহক কমিটি গঠন করতে হবে ফেডারেশনের, সেটা কিন্তু কাজগুলো আপনারা বাড়তি সেটা কিন্তু উল্লেখ ছিল না। সেই কাজগুলো প্রধান আপনার ক্রীড়া উপদেষ্টা আমাদেরকে অনুরোধ করেছিলেন এবং সেটা আমরা বাড়তি দায়িত্ব হিসাবে কিন্তু পালন করছিলাম। মূল কাজের কত দূর? মূল কাজের প্রায় 67 to 70% মতো হয়ে গিয়েছে। বাকি কাজটুকু কেন হয়নি সেটাও একটা ব্যাখ্যা রয়েছে। সেটি হলো যে আমরা সবসময় চেয়েছি যে যাদেরকে নিয়ে আমরা কাজ করব বা যাদের জন্য এই কমিটি বা যাদের জন্য এই গঠনতন্ত্র, তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলবো। নইলে কি মনে হবে জানেন, যে আমরা এই সংগঠকরা এত বছর ধরে ক্রীড়াঙ্গনে রয়েছেন, আমরা বোধহয় তাদেরকে উপেক্ষা করে এক ধরনের আমরা ডিক্টেটরশিপ চালু করছি বা আমাদের সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিচ্ছি, সেটা আমরা কখনোই করতে চাইনি। আমরা চেয়েছি যে যত স্টেক হোল্ডার রয়েছেন তারা হয়তো 1000টা পরামর্শ দিবেন, আমি 1000 পরামর্শ রাখতে পারবো না, 100টা রাখতে পারবো, কিন্তু তাদেরকে যেন এখানে ইনভলভ করতে পারি। তো সেই কারণে আমরা 8টা বিভাগে একটা
ক্রীড়া সংগঠক যারা রয়েছেন সেখানে গিয়ে তাদের সাথে কথা বলার জন্য বা তাদের মতামত জানার জন্য একটা চকআউট প্ল্যান দিয়েছিলাম এনএসসিকে, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে গত 4 মাস ধরে সেই চকআউট প্ল্যানটা এনএসসির কাছে পড়ে রয়েছে, তারা সেটার সমাধানটুকু করেননি বলেই আমরা সেই বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংগঠকদের কাছে যেতে পারিনি। দেখে সেই এটা হয়নি দেখে, মতামতটা হয়নি দেখে আমরা ওই 30% যেটা বললাম সেই কাজটুকু আটকে রয়েছে। জি, একটি ফেডারেশন নিয়ে কিছুটা অভিযোগই আছে বলা যায় যে সার্চ কমিটির। তারা 4 মাস আগে, আমি শুটিং স্পোর্টস ফেডারেশনের কথা বলছি, 4 মাস আগে আপনারা সুপারিশ করেছিলেন যে কমিটি কেমন হতে পারে। এখনো পর্যন্ত বাকি শুরুতে যেই 29টি আপনারা দিয়েছিলেন আগে ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশনের যে প্রস্তাব দিয়েছিলেন অ্যাডহক কমিটির, সবগুলো 28টি হলেও এই শুটিং স্পোর্টস ফেডারেশনের কিন্তু এখনো পর্যন্ত অ্যাডহক কমিটি আমরা দেখতে পারিনি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু ফেডারেশন এটি। এর পেছনে কারণটা কি? এটার ব্যাখ্যাটা আমার আরেক সার্চ কমিটির সদস্য আজাদ মজুমদার কিছুদিন আগে আপনাদের এই অনুষ্ঠানে দিয়েছেন, এবং আমার কাছে সেটা খুব লজিক্যাল মনে হয়েছে, এবং ব্যাখ্যাটা সেটা হলো যে আমরা 4 মাস আগে সেটা দিয়ে রেখেছিলাম, তারপরেও এখানে এনএসসি এবং মন্ত্রণালয়ের কাছে সেটা রয়েছে। তারা যদি স্ক্রুটিনি করতে চান যে কোনো বিষয়, আপনি জানেন যে শুটিং ফেডারেশন অনেক স্পর্শকর্তার একটা জায়গা, এখানে অস্ত্রের বিষয় রয়েছে, অস্ত্রের কেনাবেচা রয়েছে, এবং আপনি এই অস্ত্র দিয়ে আপনি অনেকের জটিলতা এর আগে তৈরি হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র আমদানি নিয়ে এবং সেটা খোলা বাজারে বিক্রি করার ঘটনাও ঘটেছে, এবং এই কারণে অনেক শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদককে জেলে পর্যন্ত যেতে হয়েছে। সো এটা অবশ্যই একটা স্পষ্টকার্তর এক ধরনের শুটিং ফেডারেশনের বিষয়, কিন্তু তারপরেও আমি মনে করি যে কোনো জটিল বিষয় বা জটিল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি 4 মাস সময়টা অনেক লম্বা সময়, এত সময় না নিয়ে আপনি এই সিদ্ধান্তটা আরও কম সময়ের মধ্যে এটা স্ক্রুটিনি করা যেতে পারতো। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারবে এনএসসি এবং ক্রীড়া মন্ত্রণালয়। আমরা আমাদের কাজটুকু যতটুকু করার কথা, আমরা যে সরকার আমাদেরকে যে নীতিমালা দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু আমরা শুটিং ফেডারেশনের একদম পুরো কমিটিটা, 20 জনের পুরো কমিটিটা করে দিয়েছি। মানে আমাদের তরফ থেকে আমাদের কাজটুকু হয়ে গেছে, আমাদের কাজটুকু তো আর প্রজ্ঞাপন তৈরি করে দেওয়া না। আমরা যতটুকু শুনেছি যে অলমোস্ট 50 মিটিং, 50টির বেশি হতে পারে, আপনারা ভালো বলতে পারবেন, বেশি মিটিং আপনারা করেছেন একসাথে, কিন্তু সেই মিটিংয়ের কোনো অ্যালাউন্স আপনারা এখনো পর্যন্ত পাননি। এই অভিযোগটা কতটুকু সত্য? না, এটা আমরা আসলে কোনো অভিযোগ করছি না, কারণ আমি মনে করি যে আমরা করতে পারি অভিযোগ না। এটা কারণটা হলো যে আমরা সবাই এখানে যারা এই কমিটিতে রয়েছে তারা সবাই ওয়েল এস্টাবলিশড, তারা আসলে এখানে টাকার জন্য যে কাজ করতে আসে সম্মানের একটা বিষয় থেকে। আর সম্মানের বিষয়টা আছে, আমি মনে করি যে সম্মানের চেয়ে মূল্যায়নটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনি যদি আমাকে মর্যাদা দেন, আমাকে যদি সেই মর্যাদাটার মূল্যটা আমার কাছে কিন্তু সম্মানী বা টাকার চেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হবে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমরা অনেক বড় একটা নোবেল একটা ওয়ার্ক হিসেবে এটাকে ধরছি, যে আপনার গঠনতন্ত্রে যে ধরনের জটিলতা রয়েছে, যে গঠনতন্ত্রকে ইউজ করে আপনি 30 বছর 40 বছর একই ফেডারেশনে এক একজন সাধারণ সম্পাদক হয়ে বসে রয়েছেন, গেড়ে বসে রয়েছেন, দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে তাদের জনপ্রিয়তার এত বেশি যে তাদেরকে ছাড়া আর কেউ এখানে ফেডারেশনে আসতে চাচ্ছে না। আসলে কিন্তু তা না, তারা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটা বা গঠনতন্ত্রের প্রক্রিয়াটাকে এমনভাবে নিজের মতো করে তৈরি করেছেন, কুক্ষিগত করে রেখেছেন যে তারা ছাড়া আর কেউ এখানে এই চেয়ারে বসার অধিকারটুকু পাবেন না। আমরা সেই জিংসটা ভেঙে দেওয়ার একটা চেষ্টা করেছি, যে এখানে অনেক সংগঠক রয়েছেন যারা খোলা মনে আপনি স্পোর্টসটাকে দিতে চাচ্ছেন বা স্পন্সর করার জন্য আসছেন, তারা যেন যান। শুধুমাত্র বিদেশ সফরকে কেন্দ্র করে যেন এখানে চেয়ারে গদিতে লম্বা সময় ধরে অনেকে বসে থাকতে না পারেন, এবং স্পোর্টসের উন্নতি করারটাকে তারা সেকেন্ডারি বা মানে কোনো চিন্তাই তাদের মধ্যে নেই, সেই ধরনের সংগঠককে আমরা চেয়েছিলাম যে অন্তত এখান থেকে তারা যেন এবার আসতে না পারেন। এই কারণে আমরা এটাকে একটা নোবেল জেস্টার হিসাবে মনে করেছি বা নোবেল ওয়ার্ক হিসাবে মনে করেছি। তো সেই কাজটুকু আমরা করে ফেলেছি। আর যেটি আপনি বললেন যে সেটা এনএসসি এক ধরনের চেষ্টাটুকু করছে এখন পর্যন্ত, আমি যতদূর জানি, যে আমাদেরকে যে আপনার সম্মানের কথা যেটা বললেন, তো আমার মনে হয় যে ইটস নট এ বিগ ডিল, এবং এটার জন্য আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো অনুযোগ নেই। জি, এই যে 24টি অ্যাডহক কমিটির সুপারিশ আপনারা করেছেন, সেই কমিটিগুলো আসলে আদৌ কবে আলোর মুখ দেখবে, সেই প্রশ্নটি করে রাখলাম আপনার কাছে। একটা ছোট্ট বিরতির পরে আমরা সেই উত্তরটি নিব। দর্শক, লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছি ক্রীড়াঙ্গনের সংস্কারে গঠিত সার্চ কমিটির ভূমিকা এবং কার্যক্রম নিয়ে, যদিও গতকাল শেষ বৈঠকটি হয়েছে।
কায়সার ভাই যে প্রশ্নটি ছিল যে 24টি অ্যাডহক কমিটির সুপারিশ আপনারা করে গেছেন, সেই কমিটিগুলো আলোর মুখ কবে দেখবে? যদিও এই প্রশ্নটা আপনাদের চেয়ে হয়তো বা ক্রীড়া পরিষদই ভালো বলতে পারে, তারপরও কি মনে হচ্ছে অবস্থা দৃষ্টায়? এখন যে কমিটিগুলো আমরা দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে এনএসসি এটা ঘোষণা করার জন্য খুব বেশি সময় তাদের লাগার কথা না। তারপরে এনএসসি যদি মনে করে যে তারা আলাদা করে একটা স্ক্রুটিনি করবে, সেই স্ক্রুটিনি যদি করার জন্য সেইটুকু সময় তাদেরকে দিতেই হবে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো যে আপনি যদি এখানে চেঞ্জ করেন, তাহলে সেই চেঞ্জটা যেন অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে করতে হবে। আর এখন আপনি অনেকে হয়তো বলতে পারেন, যেহেতু আমাদের সার্চ কমিটির যেটা অ্যাডহক কমিটি করে দেওয়ার যে সময় ছিল, সেই সময়টা শেষ হয়ে গিয়েছে। এখন যদি এনএসসি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্তে চেঞ্জ করার এখতিয়ার হয়তো আমাদের থাকবে না বা অধিকার আমাদের থাকবে না। বাট আমি মনে করি যে সেটা করলে এনএসসির সেটাতে সমস্যাটা এনএসসির হবে, আমাদের সমস্যাটা হবে না। বাট আমি আশা করছি যে অন্তত এই জটিলতাগুলো যেন তৈরি না হয়, এবং যত তাড়াতাড়ি আপনি এই কমিটিগুলো ঘোষণা করে দিবেন, দেখবেন যে সেই কমিটিগুলোর ফর্ম হয়ে গেলে এবং সেই কমিটিগুলো তাদের কাজটুকু সেরকমভাবে শুরু করে দিতে পারে। আপনি দেখবেন যে আমরা যে কমিটিগুলো করে দিয়েছি সেটার মধ্যে আপনি কাবাডি ফেডারেশন কিন্তু অনেক অ্যাক্টিভ একটা কাজ দেখাতে পেরেছে। অথচ এই কাবাডি ফেডারেশন করার সময় আমাদেরকে অনেক ধরনের জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। বলা হয়েছিল যে যাকে আমরা সেক্রেটারি করেছি তিনি কাবাডির কিছুই জানেন না। অথচ অদ্ভুত বিষয়টা হলো তিনি কিন্তু আগের কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং ভালোভাবে কাজ করেছেন সব কিছু মিলে। সো আমরা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনি কারো নেগেটিভ জিনিসটা দেখার আগে কিন্তু তার পজিটিভ ইফেক্টটা কি হতে পারে সেটা কিন্তু কাউন্ট করেছি। সো সেইভাবেই কিন্তু আমরা সিদ্ধান্তটা নিয়েছি। ভাবার কোনো কারণ নেই যে উনি আমার আত্মীয় বলে তাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেটার কোনো ধরনের কোনো যদি একটা সিঙ্গেল একটা পয়েন্ট আউট কেউ করতে পারেন, তাহলে আমরা সেটার লজিকটা দেখাতে পারবো। সো আমরা আমাদের কাজে যেন সঠিক থাকতে পারি এবং আমাদের কাজ নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, সমালোচনা কে কোথাও না হবে। আমি কালকে সকালেও একটা মেসেজ পেয়েছি যে এক ভদ্রলোক মেসেজ করেছেন যে আমাকে তো ওই কমিটিতে রাখলেন না, আল্লাহ আপনাকে বদদোয়া দিবে। মানে এই ধরনের কথাবার্তা আমাদেরকে কিন্তু শুনতে হয়েছে। সো এটা আমাদের কাছে, আমার কাছে মনে হচ্ছে যে সমালোচনা আপনাকে শুনতেই হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, সেটা সমালোচনা থাকবে, আমরাও সেটাকে পজিটিভলি নিব। কিন্তু আমরা আমাদের কাজটুকু করেছি একদম মন উজাড় করে এবং কোনো ধরনের কোনো দ্বিধাহীনভাবে। এখন বাদবাকি ডিসিশনটা নেওয়ার বিষয়টা বা প্রজ্ঞাপন জারির বিষয়টা, এটা পুরোপুরি এর দায়িত্ব বা এখতিয়ার এনএসসির। জি, কায়সার ভাই, একটা বিষয় জানতে চাই যে যেহেতু গঠনতন্ত্রের সংস্কারের কাজটা পুরোপুরি শেষ করে যেতে পারেননি আপনারা, আপনি বলছিলেন যে হয়তো বা 60-70% কাজ হয়েছে, ফার্দার কোনো কমিটি গঠন করার চিন্তা ভাবনা ক্রীড়া পরিষদ করছে কিনা বা ক্রীড়া মন্ত্রণালয় করছে কিনা? আমরা যতটুকু শুনতে পেরেছি যে এই ধরনের একটা আলোচনা চলছে যে গঠনতন্ত্রটা আরও সংস্কার পুরোপুরিভাবে শেষ করা যায় কিনা, নতুন কোনো কমিটি গঠনের কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা? এখানে একটা বিষয় আগে পরিষ্কার করি, সেটা হলো যে আমরা যে 70% কাজটুকু করে রেখেছি, বাকি 30% কেন হয়নি সেটার ব্যাখ্যাটা কিন্তু আমি দিয়েছি। যে আপনি যদি স্টেক হোল্ডারদের সাথে কথা বলতেই না পারেন, তাহলে তো আপনি নিশ্চিতভাবে এটা একটা অসম্পূর্ণ বা অপূর্ণাঙ্গ একটা রিপোর্ট হবে। সো আমরা সেটা চাইনি বলেই কিন্তু সেখানে মাত্র 30% বা আপনার 25% কাজ আমাদের আটকে রয়েছে। সো আর বিষয়টা হলো যে এখন বাদবাকি কাজটুকু আপনার মন্ত্রণালয় কাকে দিয়ে করাবে বা মন্ত্রণালয় কিভাবে করবে, এটা পুরোপুরি এখতিয়ার তারা এখন যে সিদ্ধান্ত চাইবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্তটা কী হবে সেটাও আমরা তাদেরকে জানাবো। তবে আমরা আশা করছি যে, আমার মনে হয় না যে এটা বড় ধরনের কোনো জটিলতা তৈরি হবে, যেহেতু আমাদের কাজটুকু প্রায় 70% কাজটুকু এগিয়ে রয়েছে। এবং আপনি জানেন যে এখানে আমরা কিন্তু এই আরেকটা রিপোর্টও তৈরি করেছি যে এখানে আমাদের কত কলাম লিখতে হয়েছে, কত শব্দ লিখতে হয়েছে। আপনি জানেন যে শুধুমাত্র কিন্তু আপনার দেখবেন যে আপনি 55টা ফেডারেশনের বিষয় না, এখানে কিন্তু অনেকগুলা ওই জেলা এবং বিভাগীয় যে ক্রীড়া সংস্থা রয়েছে তাদেরও কিন্তু আপনার গঠনতন্ত্রের চেঞ্জের একটা বিষয় রয়েছে। সব মিলাই কিন্তু 72 মতো এই ধরনের প্রতিষ্ঠানের আমাদেরকে কাজটুকু করতে হয়েছে। সো ইটস এ হিউজ ওয়ার্ক। আপনি না দেখলে বা না বললে আমার মনে হয় যে এটার ব্যাপ্তিটা সম্পর্কে অনেকে হয়তো বুঝতে চাইবেন না, হয়তো মনে করতে চাইবেন যে না, আমরা বোধহয় এত লম্বা সময় নিয়ে শুধু গল্প করেছি, বৈঠক করেছি, আর কোনো কিছু করিনি। বাট সেটা না। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন বাকি কাজটুকু কিভাবে সমাধান হবে সেটা ক্রীড়া মন্ত্রণালয়ের সুবিবেচিত এবং প্রণীত সিদ্ধান্তের উপরেই বাদবাকি সবকিছু নির্ভর করছে। কায়সার ভাই, আপনাদের মানে যতটুকু বুঝতে পারলাম যে চেষ্টার কোনো কমতি রাখেননি, কিংবা সমস্ত প্রুফ এভিডেন্স আপনারা রেখেছেন কি করেছেন না করেছেন। এর মাঝেও কোনো আক্ষেপ কিংবা কোনো নিজেদের থেকে আসলে কোনো আক্ষেপ আছে কিনা, কিংবা কোনো যদি বলি যে সীমাবদ্ধতা আপনাদের ছিল কিনা এই পথ চলায়?
না, আমি বলি সীমাবদ্ধতার চেয়ে আমি মনে করি যে অভিভাবক সংস্থা হিসেবে এনএসসি আমাদেরকে যেরকম সহায়তা করার উচিত ছিল ঠিক সেরকমভাবে মানে সহায়ক শক্তি হিসাবে তারা আমাদের পাশে সেরকমভাবে দাঁড়ায়নি। সেটা যদি দাঁড়াতে পারতো তাহলে আজকে কিন্তু এই অনুষ্ঠানে আমরা কিন্তু আপনাকে গঠনতন্ত্র নিয়েও ওই বাদবাকি সবগুলো কিন্তু ব্যাখ্যা দিতে পারতাম। তো সেটা হয়নি বলেই কিন্তু সেই আক্ষেপটুকু একটু রয়ে গিয়েছে। আরেকটা আক্ষেপ সেটা হলো যে আমি নিজে সাংবাদিক মানুষ, আমি দেখবেন যে অনেক রিপোর্ট এর পরেও করব, আগেও করেছি, অনেকের সাথে পরিচয় রয়েছে, অনেকের সাথে এই কমিটিতে আসার কারণে আপনি দেখবেন যে আমার সাথে অনেকের সম্পর্কটা একটু মানে খারাপ হয়ে যাবে, কারণ অনেকে অনেক ধরনের অনুরোধ করেছিলেন, কিন্তু আমরা অনুরোধটা রেখেছি শুধুমাত্র মানে যদি যুক্তিতে টেকে, যোগ্য এবং দক্ষ লোকের মানে যুক্তিতে যদি টেকে, দক্ষতা যে কেউ নিজেকে দক্ষ হিসেবে বলবেনই আর কি, কিন্তু যখনই আমরা একটা নামের জায়গায় 3টা নাম প্রপোজ যখন এসেছে সেখান থেকে যে বেস্ট ওয়ানকে আমরা চুজ করার একটা চিন্তাটাকে করেছি। সো সেখানে আমি আমার অনেক বন্ধুবান্ধব বা আমার অনেক পরিচিত অনেক মানে যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদেরকেও হয়তো রাখা যেতে পারেনি। তো তাদের সাথে হয়তো এখন এক ধরনের আমার সম্পর্কটা এক ধরনের একটু জটিলতায় পড়বে। অনেকে বলবে যে বাহ, সে ক্ষমতায় ছিল বোধহয়, এখন ক্ষমতাটা দেখিয়ে দিয়েছে। বিষয়টা কিন্তু সেটা না। আমরা আমাদের সবটুকু দক্ষতা এটার মধ্যে ঢেলে দিয়ে কাজ করেছি এবং যোগ করি একটা জিনিস যে অনেক বড় ব্যাপ্তিতে কাজ করেছি, লম্বা সময় কাজ করেছি এটাতে। হ্যাঁ, অনেক জটিলতায় পড়েছি, কিন্তু খুব সুন্দর কিছু অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতাটা আমি মনে করি যে আমার সাংবাদিক জীবনকে সামনের সময়টায় অনেক সহায়তা করবে, কাজ করবে। এবং সেই সার্চ কমিটি আসলে শেষ পর্যন্ত ক্রীড়াঙ্গনে আমি একটু শেষ করি, সেটা হলো যে আমাদের বাদবাকি যে 4জন সার্চ কমিটির ছিলেন আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাবো যে তারা একদম পুরো একজোট হয়ে যে একটা অনুষ্ঠান মানে একটা বৈঠক করার কথা বা একটা টিম থাকার কথা, সেই টিম হিসেবে আমরা সফলভাবে সেটা করতে পেরেছি। আমরা সেই ফলটা দেখতে চাই আসলে ক্রীড়াঙ্গনে, অন্তত পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।